এই যে শুনুন, আপনাকে বলছি। আমি পিছনের দিকে ঘুরলাম। আমাকে একটু সাহায্য করবেন? আমি না পথ হারিয়ে ফেলেছি, কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি একটু অবাকই হলাম। ঘড়িতে রাত 11:15। এত রাতে একা একটা মেয়ে এরকম একটা ফাঁকা জায়গায় কি করছে? শুনছেন, আমি না রাস্তা হারিয়ে ফেলেছি। কদমতলির মোড়টা কোন দিকে বলতে পারেন? মেয়েটার পরনে একটা লাল পেড়ের শাড়ি, ঘোমটা দিয়ে মুখের প্রায় অর্ধেকটা ঢাকা। মনে হচ্ছে যেন বিয়ের কনে। তবে কি মেয়েটা বিয়ে থেকে পালিয়ে এসেছে নাকি? রাতের গাঢ় অন্ধকারের জন্য মেয়েটার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। শুনছেন, কদমতলির মোড়টা কোন দিকে বলতে পারবেন? হ্যাঁ, ওই তো রাস্তাটা ওই দিকে। ওই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবেন। একটু গিয়ে একটা চৌমাথা পড়বে, ওখান থেকে সোজা গিয়ে ডান দিকে বাঁকলেই কদমতলি মোড়। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আপনি এই রাতের বেলা একা কোথায় যাচ্ছেন? আপনার সাথে কেউ নেই? মেয়েটা আমার কথা অগ্রাহ্য করে বলে উঠল, আপনি কি আমাকে একটু কদমতলি মোড় পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? কিন্তু আমি তো ওইদিকে যাচ্ছি না, আর তাছাড়া অনেক রাত হয়ে গেছে, আমাকে বাড়ি পৌঁছতে হবে। কিন্তু এই ফাঁকা রাস্তায় একা একটা মেয়েকে একা ছেড়ে দেওয়াটা কি আমার ঠিক হবে? যদি কোনো বিপদে পড়ে? আচ্ছা ঠিক আছে, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, আসুন আমার সাথে। এখান থেকে কদমতলি মোড় প্রায় আধ ঘন্টার হাঁটা পথ। সময়টা আষাঢ় মাস। আষাঢ়ের কালো মেঘ সমগ্র আকাশটাকে কালো অন্ধকারে ঢেকে দিয়েছে। রাস্তার দুই পাশে নিশ্ছিদ্র অন্ধকার। আমি নিঃশব্দে হেঁটে চলেছি, আর আমার পিছন পিছন সেই মেয়েটা। কিছুটা ভয়ও লাগছে। ভয়টাকে কাটানোর জন্য আমি বলে উঠলাম, আচ্ছা, আপনি কদমতলি মোড়ে কোথায় যাচ্ছেন? শ্বশুর বাড়ি। একা? হ্যাঁ। তা আপনার স্বামী কোথায়? ওখানেই আছে। তা আপনি এত রাতে একা একা কোথায় গিয়েছিলেন? মেয়েটা কোনো উত্তর দিল না। আচ্ছা, কি নাম আপনার? শম্পা। খানিকক্ষণ সব চুপচাপ। ডান দিকের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে রাস্তার পাশের গাছগুলোর মধ্য থেকে দু একটা কাক যেন বড্ড বেসুরো কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে যেন কোনো মাংস খেকো প্রেতাত্মা তাদের কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তা আপনার নাম কি? আমার সমগ্র ভাবনার অবসান ঘটিয়ে মেয়েটি বলে উঠল, কোথায় যাচ্ছেন আপনি? আমার নাম শুভ। আমি এখন অফিস শেষ করে বাড়ি যাচ্ছি। আমি সেই ছোটবেলা থেকেই রাত্রিতেই বাড়ি যাই। ছুটি একটু কম পাই কিনা, আর ভেবে দেখি যে যদি রাত্রিতে বাড়ি চলে যেতে পারি তাহলে পরের দিন সকালটা বাড়ি থেকেই শুরু করতে পারবো।
সেই ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেও রাত্রিতেই বাড়ি যেতাম, আর এখনো অফিস শেষ করে রাত্রিবেলাতেই বাড়ি যাই। এখনো যাচ্ছি। আমার অফিস থেকে বাড়ি যেতে মোটামুটি 6 ঘন্টা লাগে। এখান থেকে আর ওই 1.5 ঘন্টা মতো লাগবে। আপনাকে কদমতলিতে পৌঁছে দিয়েই বেরিয়ে যাব। আমি অবশ্য একা যাই না, আমার বন্ধু আবিরও থাকে আমার সাথে, কিন্তু আজকে ওর শরীরটা একটু অসুস্থ, তাই অফিসেই থেকে গেছে। আমি তাই একা একাই বেরিয়ে পড়েছি। আমি একা একাই বক বক করে যাচ্ছিলাম। মেয়েটা একটাও কথা বলছিল না। আমরা ধীরে ধীরে কদমতলির কাছাকাছি যে জায়গাটায় শ্মশান ঘাট আছে সেই জায়গাটায় আসলাম। এখান থেকে শ্মশানের ভিতরটা পুরোপুরি স্পষ্ট দেখা যায়। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করেছে। আমি কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে হেঁটে চললাম। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট পার হয়ে গেল। আমরা নিশ্চয়ই এতক্ষণে শ্মশানটা পার হয়ে চলে এসেছি। আমি আমার পিছনে হাঁটতে থাকা মেয়েটির উদ্দেশ্যে বললাম, কদমতলির মোড়ে তো চলে এলাম, এবার? কোনো উত্তর পেলাম না। আকস্মিকভাবেই ঝিঝি পোকার শব্দটা যেন একটু বেড়ে উঠেছে। আশেপাশের কোথা থেকে কতকগুলি শিয়াল একই স্বরে চেঁচিয়ে উঠল। আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম রাস্তা সম্পূর্ণ ফাঁকা। কোথায় গেল মেয়েটা? আমি আশেপাশে মেয়েটাকে খুঁজতে লাগলাম। এই যে, কোথায় গেলেন আপনি? শুনছেন? কোথায় আপনি? আমি আশেপাশে মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। রাগে মাথা গরম হয়ে গেল। আমি এই রাত দুপুরে দায়ে পড়ে সাহায্য করলাম, অথচ যাওয়ার সময় একটা ধন্যবাদটুকুও জানালো না। ধন্যবাদ জানানো তো দূরের কথা, একবার বলে যাওয়ার প্রয়োজনও মনে করলো না। যাক, কি আর করা যাবে। আমি বরঞ্চ বাড়ির দিকে, এখান থেকে বাঁদিকে গেলে একটা নদী পড়ে না? মেয়েটা ওখানে যায়নি তো? নদীতে ঝাঁপ দেবে না তো? আমি তাড়াতাড়ি বাঁদিকে ঘুরে হাঁটা শুরু করলাম। নদীর কাছে পৌঁছে দেখলাম না, কেউ নেই। সম্পূর্ণ নদীচর ফাঁকা, কেউ কোথাও নেই। মনের ভেতরে একটা ভয় জেগে উঠল। ভয়টা কাটানোর জন্য আমি একটু জোর করেই নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। দেখতে পেলাম মাঝে মাঝে কয়েকটা কোলা গাছ যেন নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কোনো মৃতদেহ ভেসে যাচ্ছে। হঠাৎ একটা মৃত প্রাণীর পচা দুর্গন্ধ আমার নাকে এসে লাগলো। সেই বীভৎস পচা দুর্গন্ধে আমার বমি হওয়ার অবস্থা। হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেলাম, মহিলার কণ্ঠস্বর। আরো কিছুটা ভয় জেঁকিয়ে ধরলো আমাকে। আমার কাছ থেকে কিছুটা দূরে ঠিক ডান দিকে তাকিয়ে দেখলাম একটা মহিলা বসে রয়েছে, ঘোমটা দিয়ে মুখটা ঢাকা, করুণ সুরে কেঁদে চলেছে সে। ভয়ে আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এসেছে। আচ্ছা, এটা কি একটু আগে দেখা হওয়া সেই মেয়েটা? শাড়িটা তো একই মনে হচ্ছে, কিন্তু এখানে এইভাবে কাঁদছে কেন? একবার ডাকবো কি? এই যে শুনছেন, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? কোনো উত্তর নেই। তিনি সমানে কেঁদে চলেছেন। শুনতে পাচ্ছেন? কি হয়েছে আপনার? এবার মেয়েটা মুখ তুলে তাকালো। এই মুখ আমার অতি পরিচিত। এই কিছুক্ষণ আগে এই মুখের সাথে আমার পরিচয় ঘটেছে। রাস্তায় দেখা হওয়া সেই মহিলা। মাথার ঘোমটাটা নেমে এসেছে ঠোঁটের উপর পর্যন্ত, কিন্তু তাতেও তার ঠোঁটের সৌন্দর্যটা
কোনো অংশে চাপা পড়েনি। ধীরে ধীরে তার ঠোঁট দুটো একটু ফাঁক হলো। তার ঠোঁটের দুই সাইড দিয়ে বেরিয়ে আসছে দুটো লম্বা লম্বা দাঁত। চতুর্দিক কাঁপিয়ে হাসতে শুরু করলো সে। তার হাসির শব্দে আমি যেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম। হঠাৎ তার ঘোমটাটা খুলে পড়ল। সেই মুখ আমার সামনে দৃশ্যায়িত হয়ে উঠল। বীভৎস সেই মুখ। মুখের অর্ধেকটা জুড়ে শুধুই কঙ্কাল, একটুও মাংস নেই। ঠোঁটের দুই কোষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্তরেখা। কি ভয়ানক দৃশ্য! না, এখানে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাকে কোনো রকমে এখান থেকে পালাতেই হবে, না হলে। আমি বাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম। আমাকে কোনো রকমে বাড়ি পৌঁছাতেই হবে। পিছন থেকে হাসির আওয়াজ ভেসে আসছে, কিন্তু আমি থামলাম না। আরো জোরে, আরো জোরে, আরো প্রচন্ড গতিতে দৌড়াতে লাগলাম। সেদিন রাতে যে কিভাবে বাড়ি পৌঁছেছিলাম সে আমিই জানি। পরের দিন সকালে বাবাকে সমস্ত ঘটনা খুলে বলতে বাবা আমাকে বলল, অনেক বছর আগে ৮০ সালের বন্যার সময় এক বরযাত্রীর দল বউ নিয়ে বাড়ি ফিরছিল এই কদমতলী নৌকাঘাট দিয়ে। হঠাৎ প্রচন্ড ঢেউয়ের দোলায় নৌকাটি মাঝ নদীতে তলিয়ে যায়। বরযাত্রী সবাই তীরে উঠতে পারলেও কোণে উঠতে পারেনি। প্রচন্ড স্রোতের মাঝখানে তলিয়ে যায় সে। সেই ঘটনার পর থেকেই এখনো মাঝে মাঝে ওই কনেকে ওখানে কাঁদতে দেখা যায়। আরো